লাস্ট ক্লাসে আমরা যে এপিলেপসি পড়ানোর সময় লাস্টের দিকে হচ্ছে এন্টি এপিলেপটিক ড্রাগের ক্লাসিফিকেশনের কথা বলছিলাম, যে একটা ক্লাসিফিকেশন, যে ক্লাসিক্যাল ড্রাগ আর নিউয়ার ড্রাগস এর কথা বলছিলাম। ক্লাসিক্যাল ড্রাগ গুলো স্টিল নাও এপিলেপসি অথবা কনভালশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখন পর্যন্ত বেশিরভাগ যারা এপিলেপসি ম্যানেজমেন্টের সাথে সম্পর্কিত তারা বেশিরভাগ ক্ষেত্রে এখন পর্যন্ত ক্লাসিক্যাল ড্রাগ গুলো তুলনামূলকভাবে বেশিরভাগ প্র্যাকটিশনাররা ব্যবহার করে। যায় যে ক্লাসিক্যাল ড্রাগ গুলোর ভিতরে ছিল যে ফেনিটয়েন, ফেনোবারবিটন, কার্বামাজেপিন, সোডিয়াম ভ্যালপ্রোইক অ্যাসিড অথবা সোডিয়াম ভ্যালপ্রোয়েট, তারপরে ইথক্সিমাইড আর নিউয়ার ড্রাগের কথা বলছিলাম, যে যে ড্রাগ গুলো রিসেন্ট আসছে সেগুলোর ব্যবহার এখন পর্যন্ত এত ওয়াইডলি ইউজ করা হয় না। সেগুলোর ভিতরে ল্যামোট্রিগ্রিন, তারপর টপিরামেড, গাবাপেন্টিন, টিগাবিন, ভিগাবেট্রিন, লেভিট্রাস্টেসিটাম, ফসফেনিটাইন। এখন ক্লাসিফিকেশন আরো কতগুলো ক্লাসিফিকেশন আছে এন্টি কনভালসেন্ট অথবা এন্টি এপিলেপটিক ড্রাগ। এটা মেইনলি এই ক্লাসিফিকেশনটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন, যে এই ওষুধগুলো কি মেকানিজমের মাধ্যমে কাজ করে সেটার উপর ভিত্তি করে ক্লাসিফিকেশনটা করা। যে অ্যাকশন আয়ন চ্যানেল, এর ভিতরে সোডিয়াম, ক্যালসিয়াম আয়ন চ্যানেলের উপরে যে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ গুলো কাজ করে। সোডিয়াম চ্যানেল আয়ন চ্যানেলের উপরে কাজ করে হচ্ছে ফেনিটয়েন, কার্বামাজেপিন, ল্যামোট্রিজিন, তারপর টপিরামেড, ভ্যালপ্রোইক অ্যাসিড। ক্যালসিয়াম চ্যানেলের ইথক্সিমাইড, ভ্যালপ্রোইক, তারপর ইনহ্যান্স গাবা ট্রান্সমিশন, গামা অ্যামাইনো বিউটিক অ্যাসিড ট্রান্সমিশন কে ইনহ্যান্স অথবা বাড়ায় দেয় যে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ গুলো, সেগুলোর ভিতরে আছে বেনজোডাইজিপিনস। বেনজোডাইজিপিনস এর নাম হয়তো শুনছেন, যে বেনজোডাইজিপিন এবং বারবিস্টুরেট, এটা হচ্ছে সিডেটিভ হিপনোটিক ড্রাগস। এবং বেনজোডাইজিপিনের ভিতরে ডায়াজিপাম, ক্লোনাজিপাম, যে দুইটা ওষুধ সারা বিশ্বে হচ্ছে অনেক বেশি সিডেটিভ হিপনোটিক ড্রাগ হিসেবে ইউজ করা হয়। সেটার ভিতরে হচ্ছে এই দুইটা ড্রাগ, বেনজোডাইজিপিন, ডায়াজিপাম এবং ক্লোনাজিপাম। এটা হচ্ছে সিডেটিভ হিপনোটিক ড্রাগস। এটা ভিতর ফেনোবারবিটন অথবা ফেনোবারবিটাল, তারপর ভ্যালপ্রোইক অ্যাসিড, গাবাপেন্টিন, ভিগাবেট্রিন, টপিরামাইড, ফেলবামেড। থার্ড যেটা আছে যে মেকানিজম ইনহিবিট এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ট্রান্সমিশন। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ট্রান্সমিশন ইনহিবিট করে, এর ভিতরে আছে ফেলবামেড, টপিরামেড। এরপর হচ্ছে যে ক্লাসিফিকেশনটা করা সেটা হচ্ছে কেমিক্যাল নেচারের উপরে, কেমিক্যাল কম্পোজিশনের উপরে ক্লাসিফিকেশন করা। এর ভিতরে সবগুলো হয়তো আপনার মনে রাখা ভাইবার জন্য দরকার নেই, কয়েকটা মনে রাখতে হবে। বিশেষত বারবিসুরেট, এটা মনে রাখতে হবে, যেটা ফেনোবারবিটন। তারপর হচ্ছে হাইডেন্টয়েন গ্রুপ, যেটা আছে ফেনিটয়েন। তারপর ইমিনোস্টিলভেন, যেটা হচ্ছে কার্বামাজেপিন। তারপর হচ্ছে যে অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড, সোডিয়াম ভ্যালপ্রোয়েট। তারপর বেনজোডাইজিপিনের ভিতরে আছে ক্লোনাজিপাম, ডায়াজিপাম, ক্লোজাবাম। এই 4-5টা অ্যাটলিস্ট এইগুলো যে কেমিক্যাল নেচার কি, কেমিক্যাল স্ট্রাকচার কি, সেটা একটু মনে রাখতে হবে। এর ভিতরে ফেনোবারবিটন, ফেনিটয়েন, কার্বামাজেপিন, সোডিয়াম ভ্যালপ্রোয়েট, ক্লোনাজিপাম, এই ওষুধগুলোর কেমিক্যাল কম্পোজিশন অর্থাৎ কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে তৈরি, সেটা মনে রাখতে হবে। এন্টি কনভালসেন্ট ড্রাগ অথবা এন্টি এপিলেপটিক ড্রাগের কিছু গাইডলাইন অনুসরণ করা, সেটা হয়তো আপনারা এপিলেপসি ম্যানেজমেন্টের সময় পড়ছেন হয়তো থার্ড ইয়ারে। যে এর আগে বলছিলাম যে সাধারণত এপিলেপসি ক্ষেত্রে বেশিরভাগ এপিলেপসির ক্ষেত্রে লাইফ লং ট্রিটমেন্টের দরকার হয়, এবং যেহেতু এটা লম্বা সময় ধরে ট্রিটমেন্ট দরকার হয়, এই ক্ষেত্রে পেশেন্ট এবং পেশেন্টের রিলেটিভস এর পার্টিসিপেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সাধারণত মাল্টি ড্রাগ বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গেল ড্রাগ অথবা প্রয়োজনের ক্ষেত্রে একের অধিক ড্রাগ ইউজ করা হয়, এবং এমন ধরনের ড্রাগ ইউজ করতে হয় যেটা পেশেন্টের
কমপ্লায়েন্স থাকে, যে পেশেন্ট যাতে সেটা নিতে স্বস্তি অনুভব করে, সেটা তার জন্য নিতে কোনো বড় রকম অসুবিধা না হয়, সাধারণত এমন ধরনের ড্রাগ ইউজ করে যেটা 24 ঘন্টার ভিতরে দিনে 1 থেকে 2-3 বারের বেশি দরকার হয়, সেই ধরনের ড্রাগ গুলো অ্যাভয়েড করা। সাধারণত চেষ্টা করা হয় দিনে 1 থেকে 2 বা 3 বারের যে ড্রাগ গুলো গ্রহণ করা সেগুলো প্রেসক্রাইব করার। এখন গাইডলাইন ফর অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ, এখানে লেখা আছে যে গাইডলাইন গুলো ইউজুয়ালি অনুসরণ করে যে স্টার্ট উইথ ফার্স্ট লাইন ড্রাগ। এখন প্রত্যেকটা যে এপিলেপসি যে ধরনগুলো আছে সেই ধরনগুলোর জন্য কিছু ফার্স্ট লাইন ড্রাগ আছে, কিছু সেকেন্ড লাইন ড্রাগ আছে, কিছু আছে থার্ড লাইন ড্রাগ। ইউজুয়ালি যে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন এগুলো হচ্ছে সবগুলোর এই চার্টটা দেওয়া আছে, এই চার্ট অনুসারে ইউজুয়ালি চেষ্টা করা হয় যে সেই ড্রাগ গুলো ইউজ করা। যে প্রথমে আছে ফার্স্ট লাইন ড্রাগ গুলো দিয়ে শুরু করা এপিলেপসি ম্যানেজমেন্ট এর অংশ হিসেবে। এবং প্রথমে যেটা হচ্ছে স্টার্ট এট এ লো ডোজ, গ্রাজুয়ালি ইনক্রিজ ডোজ আনটিল ইফেক্টিভ কন্ট্রোল অফ সিজার ইজ অ্যাচিভড অর সাইড ইফেক্টস ডেভেলপ। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ যে আপনি কোনো ক্ষেত্রেই এপিলেপসি কে কন্ট্রোল করার জন্য একটা ম্যাক্সিমাম হাইয়েস্ট ডোজ আপনি তাৎক্ষণিকভাবে শুরু করতে পারবেন না, কারণ এটাতে অনেক বেশি অ্যাডভার্স ইফেক্ট অথবা সাইড ইফেক্টের ঝুঁকি থাকে। পেশেন্ট অনেক সময় টলারেট করতে পারে না, এই জন্য হচ্ছে লো ডোজ দিয়ে শুরু করা হয়, তারপরে সময়ের সাথে সাথে ডোজটাকে বাড়ানো হয় যতক্ষণ পর্যন্ত সিজারটা কন্ট্রোল না হয় অথবা সাইড ইফেক্টটা ডেভেলপ না করে। তারপর অপটিমাইজ কমপ্লায়েন্স, এটা আমি বললাম যে ইউজ মিনিমাম নাম্বার অফ ডোজেস পার ডে। এখন যেহেতু ওষুধগুলো অনেক লম্বা সময় ধরে খেতে হয়, আপনি যদি 5-6 বার 24 ঘন্টার ভিতরে খেতে, অনেক ক্ষেত্রে পেশেন্ট এই ওষুধগুলো গ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করে না অথবা তারা একসময় ডিসকন্টিনিউ করে। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে ড্রাগগুলো চয়েস করার ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে যে ড্রাগগুলো 24 ঘন্টা 1 থেকে 2 বার অথবা 3 বার এই ধরনের ড্রাগগুলোই চয়েস করা হয়। তারপরে এই ফার্স্ট ড্রাগ ফেলস, সিজার্স কন্টিনিউ or side effects develop, start second first line drug whilst gradually withdrawing fast. অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওষুধটা দিয়ে শুরু করা হয় সেই ওষুধটা ব্যবহার করার পরেও সিজারটা কন্টিনিউ হতে থাকে, কন্ট্রোল করা সম্ভব হয় না, তখন সেকেন্ড লাইন ড্রাগ, যে ফার্স্ট লাইনের যে সেকেন্ড অথবা থার্ড অপশন যেগুলো ড্রাগগুলো আছে সেগুলো শুরু করা হয় এবং প্রথম ড্রাগটা আস্তে আস্তে উইথড্র করা হয়। যদি সেকেন্ড ড্রাগ ফেল করা হয় তাহলে সেকেন্ড লাইন ড্রাগ চয়েস করা হয়। এখানে তো কারো দেখাচ্ছে না, এখানে ওয়েটিং এ কারো দেখাচ্ছে না। কারণ এখানে 31 জন তো যুক্ত আছে সেটাই দেখাচ্ছে। নতুন মনে হয় একজন যুক্ত হচ্ছে এখন, মুস্তাদ। যেটা বলছেন যে ফার্স্ট লাইন ড্রাগ ফেল করলে ফার্স্ট লাইনের সেকেন্ড অপশন যেটা আছে সেটা হয়, এবং এটাও যদি ফেল করে তখন হচ্ছে যে কম্বিনেশন করা হয় যে ফার্স্ট লাইন ড্রাগের সাথে। এই কম্বিনেশনও যদি ফেল করে তাহলে যে সেকেন্ড লাইনের অল্টারনেটিভ যে অপশন আছে সেটা তখন যুক্ত করা হয়, এবং এই কম্বিনেশনও যদি ফেল করে তখন হচ্ছে যে ডায়াগনোসিসটা রিকনসিডার করা, যে ডায়াগনোসিসের কোথাও কোনো সমস্যা আছে কিনা, কোথাও কোনো বলা যে ত্রুটি আছে কিনা সেইগুলো করা হয়। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এপিলেপসি একটা বড় কারণ বলা হয় যে স্ট্রাকচারাল অথবা মেটাবলিক লেশন, এই ধরনের কোনো কারণে যদি এপিলেপসি কন্টিনিউ হতে থাকে তাহলে সেই ডায়াগনোসিস গুলো আপনাকে ঠিকমতো করে সেই কন্ডিশন গুলোকে ট্রিটমেন্ট না করলে এপিলেপসি শুধু অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দিয়ে ডায়াগনোসিস করা, ট্রিটমেন্ট করা কঠিন বলা হয়। তারপর লাস্ট ইয়ার আছে ডোন্ট ইউজ মোর দ্যান 2 ড্রাগস ইন কম্বিনেশন এট এনি ওয়ান টাইম। যদিও এটা
আইডিয়াল বলে, কিন্তু তারপরেও অনেক সময় অনেকে যেটা দেখা যায় যে এপিলেপসি ট্রিটমেন্টের অংশ হিসেবে অনেক সময় যে 2 এর অধিক ওষুধ অনেক সময় ইউজ করে, যদিও কম্বিনেশনটা 2 এর অধিক কম্বিনেশন ব্যবহার করা বলা হয় যে আইডিয়াল না, তারপরেও অনেক ক্ষেত্রে অনেকে ব্যবহার করে। এখন আপনার পরীক্ষার জন্য যেটা হচ্ছে অ্যান্টি এপিলেপটিক ড্রাগের অ্যাটলিস্ট যে এপিলেপসি যে ক্যাটাগরি করা আছে, এপিলেপসি যে টাইপস গুলো করা আছে, সেগুলো যেন ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে কোন ড্রাগ গুলো চয়েস করা হয় সেগুলো অবশ্যই মনে রাখতে হবে। থার্ড লাইন সেকেন্ড লাইন অতটা মনে না রাখলেও হয়তো চলবে ভাইবার জন্য, কিন্তু ফার্স্ট লাইন গুলো মনে রাখতে হবেই। যে পার্শিয়াল এন্ড অর সেকেন্ডারি জেনারেলাইজড টনিক কোলনিক সিজার, যেটা হচ্ছে পার্শিয়াল সিজার এবং অথবা সেকেন্ডারি জেনারেলাইজড টনিক কোলনিক সিজারের ক্ষেত্রে এখন পর্যন্ত যে ওষুধটা সবচেয়ে বেশি চয়েস করা সেটা হচ্ছে কার্বামাজেপিন। এবং কার্বামাজেপিন এই ওষুধটা মোটামুটি অলমোস্ট অনেকের কাছেই পরিচিত। এটা বাজারে যে ব্র্যান্ডটা সবচেয়ে বেশি পরিচিত সেটা হচ্ছে টেগ্রিট্রল নামে বাজারে একটা ওষুধ পাওয়া যায়, এবং এই ওষুধটা সারা বিশ্বে একই নামে পাওয়া যায়, টেগ্রিটল, যেটা হচ্ছে নোভার্টিসের একটা ওষুধ, রিসার্চ প্রোডাক্ট। এবং এই টেগ্রিটল কিছু বলতেছেন? টেগ্রিটল এই ওষুধটা টেগ্রিটল নামে পাওয়া যায়, টেগ্রিটল সিয়া নামে 200 মিলিগ্রামের এই ওষুধটা পাওয়া যায়। এবং এই ওষুধটা অনেকে যে এপিলেপসি ট্রিটমেন্টের বাইরে অনেকে আরো কিছু কন্ডিশনের ক্ষেত্রে ব্যবহার করে। বিশেষত বলা হচ্ছে যে যাদের হচ্ছে নিউরোপ্যাথিক পেইন থাকে তারা অনেকেই অন্যান্য যে নিউরোপ্যাথিক পেইন ম্যানেজমেন্টের জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেই ওষুধগুলোতে যখন ফলপ্রসূ রেজাল্ট না পাওয়া যায় তখন অনেকেই এই কার্বামাজেপিন এই ওষুধটা ব্যবহার করে। তারপর পার্শিয়াল এন্ড সেকেন্ডারি জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজারের সেকেন্ড লাইন ড্রাগ ল্যামোট্রিজিন, সোডিয়াম ভ্যালপ্রয়েড, লেভিট্রাসিটাম, টপিরামেট। থার্ড লাইন ড্রাগ আছে টিগাবিন, প্রিগাবালিন, গাবাপেন্টিন, ক্লোবাজাম, ফেনিটোয়েন, পিমিডন, ফেনোবারবিটল, অক্সকার্বাজেপিন, ভিগাবেট্রিন, অ্যাসিটাল। অনেক ওষুধ আছে যেগুলো বাজারে, সেগুলো ইউজ করা হয় থার্ড লাইন ড্রাগ হিসেবে। প্রাইমারি জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজারের ক্ষেত্রে এখন পর্যন্ত প্রথম চয়েস ড্রাগ সোডিয়াম ভ্যালপ্রয়েড অথবা ভ্যালপ্রয়িক অ্যাসিড যেটাকে বলা হয়, এবং সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে ল্যামোট্রিজিন, টপিরামেট। থার্ড লাইন ড্রাগ হিসেবে কার্বামাজেপিন, ফেনিটোয়েন ইউজ করা হয়, গাবাপেন্টিন, প্রিগাবালিন। অ্যাবসেন্স সিজারের ক্ষেত্রে ইথক্সিমাইড হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগ, সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রয়েড। তবে অনেকেই ইদানিং কালে দেখা যায় যে এই ল্যামোট্রিজিন, এই অ্যাক্লোনাজিপাম এই ওষুধগুলো ব্যবহার করে। তারপর মায়োকোলনিক সিজারের ক্ষেত্রে সোডিয়াম ভ্যালপ্রয়েড ফার্স্ট লাইন অফ ড্রাগ আর ক্লোনাজিপাম সেকেন্ড লাইন অফ ড্রাগ। এখন যেটা হচ্ছে অ্যান্টিকনভালসেন্ট ড্র করার একটা ইস্যু থাকে, অনেকেই যেটা প্রশ্ন করে যে আমি যে চিকিৎসা নিচ্ছি কতদিন পর্যন্ত নিতে হবে, কখন আমি এটা বন্ধ করতে পারবো। এটার এখন পর্যন্ত বেশিরভাগ এপিলেপসির ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ গুলো ব্যবহার করা হয়, বেশিরভাগ এপিলেপসির ক্ষেত্রেই দেখা যায় যে ড্রাগ গুলো যখন উইথড্র করা হয় তখন আবার এপিলেপসিটা ফেরত আসে। এই জন্য হচ্ছে বেশিরভাগ এপিলেপসির ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ গুলো আলটিমেটলি লাইফ লং খেতে হয়। হচ্ছে কিছু কিছু ওষুধ আছে যেটা হচ্ছে যে এপিলেপসি ভ্যারাইটি আছে, সেই ক্ষেত্রে হয়তো আপনি উইথড্র করতে পারেন। যে এখানে কিছু তথ্য যে আফটার কমপ্লিট কন্ট্রোল অফ সিজার ফর 2 to 4 ইয়ার্স উইথড্রল অফ মেডিকেশন মে বি কনসিডার্ড। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে আপনি ওষুধ খাওয়ার পরে 2 থেকে 4 বছরের ভিতরে ইউজুয়ালি যদি সিজার অ্যাক্টিভিটি গুলো না হয়, সিজার যদি পুরোপুরি কন্ট্রোলে থাকে, এখানে কোনো ধরনের জটিলতা না তৈরি হলে, তাহলেই আপনি 2 থেকে 4 বছর পরে যে মেডিকেশন গুলো উইথড্র করার চিন্তা করতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উইথড্র করার পরে আবার ফেরত আসার সম্ভাবনা তৈরি হয়। এই জন্য হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে এই জিনিসগুলো করার চেষ্টা কম করা হয়। এক্সেপশন একটা হচ্ছে যে ক্লাসিক্যাল অ্যাবসেন্স সিজার,
যে অনেক ক্ষেত্রে দেখা যায় এই এপিলেপসির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ড্রাগ উইথড্র করার পরে রিকভার করার সম্ভাবনা কম থাকে। এখন উইথড্র করার সময় যেটা খেয়াল রাখতে হয় যে অনেক ওষুধ সাডেন উইথড্র করলে কিছু কিছু সমস্যা তৈরি হয়, উইথড্রল সিনড্রোম হতে পারে। এই জন্য হচ্ছে এই ধরনের ওষুধগুলো, যে ওষুধগুলো লম্বা সময় ধরে ব্যবহার করা হয়, যে ওষুধগুলো ক্ষেত্রে আপনাকে গ্রাজুয়ালি ট্যাপারিং করে ডোজগুলোকে রিডিউস করে তারপর হচ্ছে উইথড্র করা, ইউজুয়ালি 2 থেকে 6 থেকে 12 মাস পর্যন্ত সময় লাগে উইথড্র করতে হলে। এই জন্য হচ্ছে যে এই ওষুধগুলো যেমন আপনাকে ব্যবহার করার সময় ডোজটাকে গ্রাজুয়ালি ইনক্রিজ করতে হবে, আর উইথড্র করার সময় ডোজটাকে গ্রাজুয়ালি রিডিউস করে তারপরে উইথড্র করতে হবে। এবং অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে যখন ড্রাগগুলো প্রেসক্রাইব করা হয় তখন পেশেন্ট অথবা পেশেন্টের যারা গার্জিয়ান আছে তাদেরকে ঠিকমতো ইনস্ট্রাকশন না দেওয়ার কারণে অনেকেই আছে ওষুধগুলো ব্যবহার করার পরেও অনেক সময় কনভালশন হতে থাকে, তখন তারা দেখা যায় যে অনেক সময় ওষুধগুলো ডিসকন্টিনিউ করে দেয়, যার কারণে পেশেন্টের কন্ডিশন আরো খারাপ হতে পারে। এই জন্য পেশেন্টদেরকে এবং পেশেন্টদের যারা গার্জিয়ান আছে যারা পেশেন্টদের সাথে নিয়মিতভাবে থাকে তাদেরকে পুরো ট্রিটমেন্ট প্রোটোকলটা সম্পর্কে অবহিত করা, ওষুধগুলোর ঠিকমতো ব্যবহার করার ইনস্ট্রাকশন দেওয়া, কোন সময় সে বন্ধ করতে পারবে না পারবে সেই ইনস্ট্রাকশন গুলো প্রপারলি না দিলে যে ড্রাগ উইথড্রয়াল যে সাডেনলি উইথড্র করে থাকে সেটার ক্ষেত্রে জটিলতা, এই ধরনের সমস্যাগুলো ওই ধরনের পেশেন্টরা ফেস করে। বিশেষত বলা হয় যে যারা একটু স্বল্প শিক্ষিত, যারা তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা অনেক বেশি, তারা অনেক সময় দেখা যায় যে আশপাশের লোকজনের অনেক ধরনের পরামর্শ গ্রহণ করে তার ড্রাগটাকে উইথড্র করে দেয়, যার কারণে পেশেন্টটা অনেক সময় খারাপ হয়ে যায়। এই জন্য তাদেরকে খুব ভালোভাবে মোটিভেশন করতে হয়, ভালোভাবে কাউন্সিলিং করতে হয় ট্রিটমেন্টের ব্যাপারে। এখন পরীক্ষাতে স্ট্যাটাস এপিলেপটিকাস শর্ট নোট হিসেবে রিটেনে অনেক সময় আসে, ভাইভাতে ধরা হয়, যেটা ম্যানেজমেন্টে হয়তো আপনার এপিলেপসির সময় পড়ছেন। স্ট্যাটাস এপিলেপটিকাস যে নরমালি বেশিরভাগ ক্ষেত্রে এপিলেপসি যে এগুলো দেখা যায় যে এপিলেপটিক অ্যাটাক শুরু হওয়ার পরে কয়েক সেকেন্ড অথবা মিনিটের ভিতরে কন্ডিশনটা এপিলেপসিটা সিজ করে এবং পেশেন্ট যে পোস্ট এপিলেপটিক স্টেজে চলে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এপিলেপসিটা কন্টিনিউ হতে থাকে অনেক লম্বা সময় ধরে, অথবা একটার পর একটা অ্যাটাক হতেই থাকে, যেটা পেশেন্টের জন্য ঝুঁকিপূর্ণ। এবং এই ধরনের কন্ডিশনে যদি পেশেন্টকে বলা হয় যে কোনো ইনস্টিটিউশনে ভর্তি না করে ট্রিটমেন্ট করা হয় তাহলে পেশেন্ট অনেক সময় ঝুঁকির ভিতরে চলে যায়, এবং এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে আপনাকে হসপিটালাইজেশন করা জরুরি। স্ট্যাটাস এপিলেপটিকাস এর এখানে যে ডেফিনিশনটা দেয়া আছে যে স্ট্যাটাস এপিলেপটিকাস is defined as a seizure or a series of seizure lasting 30 minutes without the patient regaining awareness between the attacks. Most commonly this refers to recurrent tonic-clonic seizures and is a life-threatening medical emergency. কারণ এই স্ট্যাটাস এপিলেপটিকাস পেশেন্টের ম্যানেজমেন্ট প্রোটোকল যদি যথাযথভাবে অনুসরণ না করা হয় পেশেন্ট কিন্তু মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারে। এখন স্ট্যাটাস এপিলেপটিকাস এর ম্যানেজমেন্ট কি ম্যানেজমেন্ট করা হয়, যে ইনিশিয়াল ম্যানেজমেন্ট যেটা যে কোনো ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে যে ইনিশিয়াল ম্যানেজমেন্টের যে প্রোটোকল ফলো করা হয় সেটা এটার ক্ষেত্রে স্ট্যাটাস এপিলেপটিকাসের ক্ষেত্রে ফলো করতে এনশিওর এয়ারওয়ে ইজ প্যাটেন্ট। আপনার এয়ারওয়ে প্যাটেন্ট আসে কিনা সেটা আপনাকে নিশ্চিত, যদি এয়ারওয়ে প্যাটেন্ট না থাকে তাহলে সেটা চেষ্টা করতে হবে যাতে সে শ্বাস প্রশ্বাসটা নিতে পারে। তারপর give oxygen to prevent cerebral hypoxia and secure intravenous access, যেটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনাকে যে বিভিন্ন ধরনের মেডিকেশন ইউজ করতে হবে অথবা ড্রাগস গুলো দিতে হবে সেটা আপনাকে মুখে দিতে পারবে না, যেহেতু পেশেন্টের কনসাস থাকে না, আপনাকে ইন্ট্রাভেনাস রুটে দিতে হবে। এই জন্য যে এই ধরনের কোনো কন্ডিশনে কোনো পেশেন্ট গেলে ইমিডিয়েটলি আপনাকে ইন্ট্রাভেনাস লাইন ওপেন করতে হবে। সেটা একটা হতে পারে, দুইটা হতে পারে, যদি ইমার্জেন্সি, যদি একটা অনেক সময়
যে দরকার হয় 2টা লাইন ওপেন করে দেয়া, যাতে প্রয়োজনের সময় আপনি বিকল্প পথটাকেও ইউজ করতে পারেন। এবং অক্সিজেন দিতে হবে, যে লম্বা সময় ধরে সিজার অ্যাক্টিভিটি গুলো হতে থাকে তাহলে হাইপোক্সিয়া ডেভেলপ করে, সেই হাইপোক্সিয়ার কারণে ব্রেনের সেলগুলো ক্ষতিগ্রস্ত হবে, সেটাকে মিনিমাইজ করার জন্য, প্রিভেন্ট করার জন্য অক্সিজেন দিতে হবে। এবং যেহেতু বাংলাদেশের মতো দেশে এখন পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থার যে প্যাটার্ন, সেইটাতে অক্সিজেন সাধারণত কেউ বাসায় রাখে না, অক্সিজেনের জন্য সাধারণত হসপিটাল অথবা ক্লিনিক্সে যেতে হয়। এই জন্য যে এই ধরনের কন্ডিশনে আলটিমেটলি আপনাকে হসপিটালে যেতেই হবে। এবং ইন্ট্রাভেনাস লাইন অ্যাক্সেস করা, ওখানে ইন্ট্রাভেনাস লাইন ওপেন করার সাথে সাথে যে জিনিসটা করা হয় যে আপনার রক্তের স্যাম্পল নিয়ে নেওয়া হয়, যে রক্তের স্যাম্পল গুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ভাইটাল যে বিভিন্ন কারণে এপিলেপসির যে কজ গুলো আছে, বিশেষত মেটাবলিক কজ যেগুলো আছে, সেই জিনিসগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করা, তার ব্লাড গ্লুকোজ লেভেল দেখা হয়, তার ইলেকট্রোলাইট দেখা হয়, তার লিভার ফাংশন টেস্টের জন্য ব্লাড কালেকশন করা হয়, তার কিডনি ফাংশন দেখার জন্য করা হয়। এই জিনিসগুলো অবশ্যই করা ম্যান্ডেটরি বলা হয়, কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাওয়ার কারণে তার এপিলেপটিক অ্যাটাক গুলো এক্সারবেট করতেছে, তার লিভার ফাংশন টেস্ট হয়তো সমস্যা, লিভারের সমস্যা আছে, লিভার ঠিকমতো কাজ করতেছে না, আর কিডনি ঠিকমতো কাজ না করার জন্য এপিলেপটিক অ্যাটাক প্রভাব করতেছে, সেই জিনিসগুলো আইডেন্টিফাই করার জন্য এই ইনভেস্টিগেশন গুলো করতে হয়। এখন আমাকে একজন বলেন যে লিভার ফাংশন দেখার জন্য কি কি টেস্ট করা হয়, করছেন? রিফাত শুনতে পাচ্ছেন? লিভার ফাংশন টেস্টের ভিতরে কি কি টেস্ট করা হয়? হ্যাঁ, যেটা বললেন প্রথম টাইম, এগুলো তো আসলে স্পেশালাইজ টেস্ট, এগুলো সব ক্ষেত্রে করতে পারবে না। যে নরমালি যেগুলো আছে বেসিক লিভার ফাংশন টেস্টের ভিতরে আছে, যে লিভারের যে এনজাইম গুলো দেখা যায়, এসজিপিটি, এজিওটি, তারপর সেরাম বিলিরুবিন, তারপর যেটা বললেন যে সেরাম অ্যালবুমিন, সেরাম গ্লোবুলিন, অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও, সেগুলো দেখার স্পেশালাইজ টেস্টের ভিতরে যে প্রথম টাইম, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, এই ধরনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা গুলো করা হয়। আর কিডনি ফাংশন টেস্টের ভিতরে যেটা আছে ব্লাড ইউরিয়া, সেরাম ক্রিয়েটিনিন, সেরাম ইলেকট্রোলাইট, তারপর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এইরকম বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা গুলো করা হয়। এবং এখানে আরেকটা হচ্ছে যে ব্লাডটা ড্র করা, আরেকটা হচ্ছে যে ফিউচার অ্যানালাইসিস, দ্যাট ইজ ড্রাগ মিসইউজ। অনেকে আছে বিভিন্ন ধরনের রিক্রিয়েশনাল ড্রাগ গ্রহণ করে, সেটার কারণে অনেক সময় ঝুঁকি বাড়তে পারে, অথবা যে অনেকে আছে বিভিন্ন ধরনের ড্রাগ ইউজ করে, সেটা যে প্রপার ডোজে ইউজ করে না, সেটাকে তারা দেখা যায় যে অন্যভাবে মিস ইউজ করে, সেটা হচ্ছে যে একটা কারণ। তবে একটা বড় অংশই যেটা দেখা যায় যে যারা রিক্রিয়েশনাল ড্রাগ ইউজ করে অনেক বেশি ভাবে, তাদের ক্ষেত্রে সিজার অ্যাক্টিভিটি গুলো প্রভাব করার সম্ভাবনা অনেক বেশি থাকে। বিশেষত বলা হচ্ছে যে যারা হচ্ছে ইয়াবা, তারপর হেরোইন, গাঞ্জা, এই ধরনের বিভিন্ন ধরনের ড্রাগ গুলো অনেকে করে। এখন যে স্টার্টার এপিলেপটিকাসের ম্যানেজমেন্ট হিসেবে যে মেডিসিন ওয়ার্ল্ডওয়াইড সবচেয়ে বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে ডায়াজিপাম। এটা ইন্ট্রাভেনাস রুটে দেওয়া হয় 10 মিলিগ্রাম, এবং বাচ্চাদের ক্ষেত্রে পার রেক্টালি দেওয়া হয়। এখন ইদানিং কালে লোরাজিপাম, যেটা রিলেটিভ হিপনোটিক ড্রাগ, এটা হচ্ছে বেনজোডায়াজিপিনস ড্রাগ, এটা ইউজ করা হয় লোরাজিপাম 4 মিলিগ্রাম ইন্ট্রাভেনাস, রিপিট ওয়ান্স অনলি আফটার 15 মিনিটস। সাধারণত বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে সিঙ্গেল ডোজ ইফেক্টিভ, যদি তার সিঙ্গেল ডোজ দেওয়ার পরেও সিজার অ্যাক্টিভিটিটা কন্ট্রোল না হয় তাহলে 15 মিনিট পরে সেকেন্ড ডোজ দেওয়া হয়। এবং এখানে যেটা হচ্ছে স্ট্যাটাস এপিলেপটিকাস পেশেন্টের স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট প্রোটোকল যেটা আছে, যে পেশেন্টকে ইন্টেনসিভ কেয়ার এরিয়াতে ট্রান্সফার করতে হবে, নিউরোলজিক্যাল কন্ডিশন গুলো নিয়মিতভাবে মানতে হবে, ব্লাড প্রেশার, রেসপিরেশন, ব্লাড গ্যাস গুলো নিয়মিত মনিটরিং করতে হয়।
তারপর হচ্ছে ইনকিউবেটিং এন্ড ভেন্টিলেটিং দা পেশেন্ট ইফ অ্যাপ্রোপ্রিয়েট, যদি পেশেন্টের কন্ডিশন ওই রকম থাকে যে নরমালি অক্সিজেন যে নেজাল মাস্ক অথবা ক্যানুলা দেওয়ার পরেও তার কন্ডিশন খুব বেশি ওই রকম হয় না, তখন এন্ডোট্যাকিয়াল ইনটিউবেশন করতে হয়, ভেন্টিলেশনের পেশেন্টকে দিতে হয়। এর জন্য স্ট্যাটাস এপিলেপটিকাস পেশেন্টদের ম্যানেজমেন্ট ওয়েল ইকুইপড হসপিটাল, ওয়েল ফ্যাসিলিটেড হসপিটাল অথবা প্রতিষ্ঠান ছাড়া অনেক সময় করা খুব কঠিন হয়ে যায়। এরপরেও যদি সিজার কন্টিনিউ করতে থাকে 30 মিনিটে, সাধারণত ফার্স্ট ডোজ দিলেন, সেকেন্ড ডোজ দেওয়ার পরেও 15 মিনিট পরে তারপর অপেক্ষা করলেন, তারপরেও যদি কন্টিনিউ করতে থাকে তাহলে হচ্ছে যে এই ড্রাগগুলো ইউজ করা হয়, ফেনিটোয়েন, ফসফেনিটোয়েন, ফেনোবারবিটন, যেগুলো ইন্ট্রাভেনাস ইনফিউশন উইথ কার্ডিয়াক মনিটরিং। ফেনিটোয়েন যেটা 15 মিলিগ্রাম পার কেজি ইউজ করা হয়, ফসফেনিটোয়েন 15 মিলিগ্রাম মিনিট, ফেনোবারবিটন 10 মিলিগ্রাম পার কেজি at 100 মিলিগ্রাম পার মিনিট এই ডোজে ইউজ করা হয়। এরপরেও যদি সিজার কন্টিনিউ হতেই থাকে তাহলে পেশেন্টকে ইনটিউবেশন করতে হয়, ভেন্টিলেশনে দিতে হয় এবং জেনারেল অ্যানেস্থেসিয়ার জন্য কিছু কিছু ওষুধ যেটা আইসিইউতে অথবা যে বিভিন্ন ধরনের অপারেটিভ পারপাসে ইউজ করা হয় সেই ওষুধগুলো তখন ইউজ করতে হয়। এটার ভিতরে প্রোপোফল এবং থায়োপেন্টাল সোডিয়ামের নাম অনেকেই শুনছেন, যে থায়োপেন্টাল সোডিয়ামটা হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া ইন্ডাকশন করার জন্য যে ওষুধটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম, এবং এই ওষুধটা অনেক ক্ষেত্রেই যে যখন অন্যান্য ওষুধগুলো খুব একটা দেওয়ার পরেও ইফেক্টিভ রেজাল্ট পাওয়া যায় না, তখন হচ্ছে যে থায়োপেন্টাল সোডিয়ামটা অনেকেই ইউজ করে থাকে। এরপরে হচ্ছে সাধারণত যে থায়োপেন্টাল সোডিয়াম, প্রোপোফল এই ধরনের ওষুধগুলো ব্যবহার করার পরে পেশেন্টের কন্ডিশন, পেশেন্টের সিজার কন্ট্রোল হয়ে যায়। যখন সিজারটা কন্ট্রোল হয়ে যাবে তখন হচ্ছে যে আপনাকে লং টার্ম ম্যানেজমেন্টের কথা চিন্তা করতে হবে। তখন যে ওষুধগুলো পরবর্তীকালে লম্বা সময় ধরে পেশেন্টদেরকে দেওয়া হয় সেটার ভিতরে আছে সোডিয়াম ভ্যালপ্রোয়েট, ফেনিটোয়েন, তারপর কার্বামাজিপিন, যে কোনো ওষুধটা দেওয়া হয়। এর ভিতরে সবচেয়ে কমনলি যে ড্রাগগুলো দেওয়া হয় তার ভিতরে সোডিয়াম ভ্যালপ্রয়েটটা অনেক দেওয়া হয়, তারপরে হচ্ছে কার্বামাজিপিন দেওয়া হয়। এগুলোর ডোজ হচ্ছে যে ইনিশিয়ালি 10 মিলিগ্রাম পার কেজি আইভি ওভার 3 to 5 minutes, then 800 to 200 মিলিগ্রাম পার ডে। ফেনিটোয়েন যে প্রথমে লোডিং ডোজ দেওয়ার পরে পরবর্তীকালে যদি কন্টিনিউ করা হয় তাহলে 300 মিলিগ্রাম পার ডে দেওয়া হয়। কার্বামাজেপিনের এটা ইনজেক্টেবল কোনো ড্রাগ নেই, এটা ওরাল ফর্মে পাওয়া যায়। এই জন্য এটা যদি কারো যদি দিতে হয় ইমার্জেন্সি বেসিসে সেটা ন্যাজোগ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে দেওয়া হয়। আর লাস্টলি যেটা আপনাকে করতে হবে যে এপিলেপসি যেহেতু অনেক ক্ষেত্রেই যে আইডেন্টিফাইয়েবল কিছু কজের কারণে এপিলেপটিক অ্যাটাক হয়, সেই কজগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে ইনভেস্টিগেশনের মাধ্যমে, এবং সেই যে আইডেন্টিফাই করা সম্ভব হলে সেইটা যদি রিমুভ করা সম্ভব হয় তাহলে সেই কজগুলোকে রিমুভ করতে হবে, তাহলে এপিলেপসির কন্ট্রোলটা অনেক ইফেক্টিভলি করা সম্ভব হয়। এখন ইন্ডিভিজুয়াল ড্রাগের ভিতরে পরীক্ষাতে ইউজুয়ালি ইন্ডিভিজুয়াল ড্রাগ হিসেবে 4টা ড্রাগ অনেক বেশি ইউজ করা হয়, মানে পরীক্ষাতে আসে। এর ভিতরে ফেনোবারবিটন অথবা ফেনোবারবিটাল, তারপর ফেনিটোয়েন, কার্বামাজেপিন আর ভ্যালপ্রোইক অ্যাসিড অথবা সোডিয়াম ভ্যালপ্রয়েট। এখন ফেনোবারবিটন অথবা ফেনোবারবিটাল এটা হচ্ছে সিডেটিভ হিপনোটিক ড্রাগ, এটা হচ্ছে বারবিচুরেট গ্রুপের ড্রাগ, যেটা হচ্ছে গাবা ফ্যাসিলিটেটরি ড্রাগ, যেটা অথবা গাবা মিমেটিক ড্রাগ, যে গাবা অ্যামাইনো বেক্টেরিক অ্যাসিড যে ধরনের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন প্রোভাইড করে, একই ধরনের যে অ্যাকশন গুলো ফেনোবারবিটন প্রোভাইড করে। এখন এই ওষুধের হ্যাঁ 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 5 মিনিট পরে আমি আবার যুক্ত হব। এখন ফেনোবারবিটন অথবা ফেনোবারবিটাল যেটা মেকানিজম অফ অ্যাকশনটা হচ্ছে, এটা বলছেন যে এটা বারবিচুরেট সিডেটিভ হিপনোটিক ড্রাগ, এটা হচ্ছে বারবিচুরেট গ্রুপের ড্রাগ। এটা মেইনলি যেটা কাজটা করে ডিপ্রেস দ্য সেন্সরি কর্টেক্স,
এখন আমাকে একজন বলেন যে যে ব্রেনের যে ইটা থাকে সেটা কর্টেক্স কি বাইরের দিকে থাকে না ভিতরের দিকে থাকে? বাইরে না ভিতরের দিকে থাকে? ভিতরে থাকে না তো, কর্টেক্স তো বাইরের দিকে থাকে। বাইরের দিকে থাকে এবং যে ফাংশনাল যে এরিয়াগুলোর কথা বলা হয়েছিল যে ব্রডম্যান এরিয়া, মনে থাকার কথা যে ব্রডম্যান এরিয়া এই এরিয়াগুলো যে বিভিন্ন যে ফাংশনাল এরিয়াগুলো থাকে সেগুলো থাকে হচ্ছে সেরিব্রাল ভিজুয়াল এরিয়া, এরকম বিভিন্ন এরিয়াগুলোর কথা বলা হয়েছিল যেটা ব্রেনের সেরিব্রামের যে বিভিন্ন লোব থাকে, লোবের যে সেরিব্রাল বাইরের দিকে যে সেরিব্রাল কর্টেক্স গুলো থাকে, এই সেরিব্রাল কর্টেক্স থেকে এই ফাংশনাল এরিয়া গুলো। এখন যে ফেনোবারবিটন এই যে mechanism of action যেটা বলেছে, it depresses the sensory cortex, reduces the motor activity, changes the cerebellar function and produces drowsiness, sedation and hypnosis. এখন আমাকে যে সেরিব্রাল কর্টেক্সে যে ফাংশনাল এরিয়া গুলো এর ভিতর মোটর এরিয়া কোন লোবে থাকে মনে আছে? 8 কত স্যার? 4 6 8 প্রাইমারি মোটর এরিয়া কোনটা? একটা নাম্বার আছে ওইখানে, 4 আর প্রাইমারি সেন্সর এরিয়া ভুলে গেছি। প্রাইমারি সেন্সরি এরিয়া হচ্ছে প্যারাইটাল লোবে থাকে, সেন্ট্রাল সার্কাসের পিছনের দিকে থাকে। 312 এখন ফেনোবারবিটন এটার ইন্ডিকেশন এখন পর্যন্ত এটা হচ্ছে যে ফেনোবারবিটনটা ইউজ করা হয় জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার, সিম্পল পার্শিয়াল সিজার, কমপ্লেক্স পার্শিয়াল সিজারের ক্ষেত্রে। এটা 60 মিলিগ্রাম 1 to 3 times a day in adults, in children 3 to 6 মিলিগ্রাম per kg। এবং এইটা বাজারে দুইটা স্ট্রেন্থে পাওয়া যায়, যে ট্যাবলেট গুলো পাওয়া যায়, একটা হচ্ছে 30 মিলিগ্রাম আর একটা হচ্ছে 60 মিলিগ্রাম। এটা ফেনোবারবিটা গার্ডিনাল নামে বাজারে কমন প্রচলিত ওষুধ, গার্ডিনাল নামে পাওয়া যায়। এবং এটা যে লং টার্ম ম্যানেজমেন্টের অংশ হিসেবে জেনারেলাইজড টনিক ক্লনিক সিজার, পার্শিয়াল সিজার, সিম্পল পার্শিয়াল, কমপ্লেক্স পার্শিয়াল সিজার ক্ষেত্রে ইউজ করা হয়। আর স্ট্যাটাস এপিলেপটিকাসের ক্ষেত্রে অল্টারনেটিভ ড্রাগ হিসেবে এটা ইউজ করা হয়। তবে এই ওষুধটা নট ইফেক্টিভ ইন অ্যাবসেন্স সিজার। এবং এই ওষুধটার আরেকটা আছে ফেনোবারবিটন ইজ অলসো ইউজড অ্যাজ হিপনোটিক এন্ড প্রি অপারেটিভ সিডেশন ম্যানেজমেন্ট। এই ফেনোবারবিটনের আরেকটা ব্যবহার অনেক সময় পেডিয়াট্রিশিয়ানরা করে, যেটা এখানে লেখা হয়নি, যেটা হচ্ছে যে যেসব বাচ্চাদের নিওনেটাল হাইপার বিলিরুবিনিয়ামিয়া থাকে এবং যে বিলিরুবিনিয়ামিয়া সাধারণত বলা যায় প্যাথোলজিক্যাল কারণে হয়ে থাকে, সেই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে ফেনোবারবিটন ইউজ করা হয় টু রিডিউস নিওনেটাল হাইপার বিলিরুবিনিয়ামিয়া। আমি কি বললাম বোঝা গেল? স্যার আরেকবার একটু বলেন। একবার ছোট বাচ্চা, আপনারা তো পড়ছেন যে নিওনেটাল হাইপার বিলিরুবিনিয়ামের কথা বলছেন, যে বাচ্চাদের জন্মের পরে অনেকের বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার কারণে অনেকের খুব বেশি মাত্রা বেড়ে গেলে তখন কার্নিকটেরাস ডেভেলপ করে, যেটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে এবং মস্তিষ্ককে ড্যামেজ করে দিতে পারে। এই ধরনের কোনো কন্ডিশনে দেখা যায় নিওনেটাল হাইপার বিলিরুবিনিমিয়া যদি বিলিরুবিনের মাত্রা যদি অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে যদি বাচ্চার ঝুঁকি থাকে, সেই ক্ষেত্রে অনেক পেডিয়াট্রিশিয়ান ফেনোবারবিটন ওষুধটা ইউজ করে যাতে নিওনেটাল হাইপার বিলিরুবিনিমিয়াটা বিলিরুবিনের মাত্রাটা সহনীয় পর্যায়ে আসতে পারে, না হলে তার ব্রেনটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং অনেকের প্রেসক্রিপশনে এই ধরনের ওষুধ, একেবারে ছোট বাচ্চাদের অনেকের প্রেসক্রিপশনে ফেনোবারবিটন প্রেসক্রাইব করা থাকে এই কারণে।
আমি তাহলে বের হয়ে যাচ্ছি। এর বাইরে যে কন্ট্রাইন্ডিকেশন গুলো আছে, প্রেগন্যান্সিতে আপনি ফেনোবারবিটান গুলো কন্ট্রাইন্ডিকেটেড। তারপর হচ্ছে রেনাল ডিসঅর্ডার, যে কিডনি যদি অনেক বেশি খারাপ অবস্থায় থাকে, কিডনি ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স যদি অনেক কম থাকে, জিএফআর যদি কমে যায়, তাহলে এটা কন্ট্রাইন্ডিকেটেড। সিভিয়ার হেপাটিক ডিসঅর্ডার, যে লিভার ডিসঅর্ডার, যেখানে লিভার একেবারেই বলা হচ্ছে যে খারাপ অবস্থা আছে, লিভারের যে ফাংশন গুলো সেই ফাংশন গুলো ঠিক মতো করতে পারতেছে না, সেসব ক্ষেত্রে এটা কন্ট্রাইন্ডিকেটেড। তারপর সিভিয়ার রেসপিরেটরি ডিপ্রেশনের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। এয়ারওয়ে অবস্ট্রাকশন এর ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। পোরফাইরিয়া একটা এটা হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার বলা হয়, যেখানে পোরফাইরিন নামে এক ধরনের উপাদান যেটা হিমোগ্লোবিনের কাজের জন্য অনেক বেশি দরকার, সেই পোরফাইরিনটা অনেক বেশি জমা হতে থাকে, যার কারণে দেখা যায় যে নার্ভাস সিস্টেম, স্কিন এগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে। সেই কন্ডিশন গুলোতে এটা কন্ট্রাইন্ডিকেটেড। আর অ্যাডভার্স ইফেক্টের ভিতরে অথবা সাইড ইফেক্টের ভিতরে যে সিডেটিভ হিপনোটিক, যেহেতু এটা সিডেটিভ হিপনোটিক ড্রাগ, এটা কমন সাইড ইফেক্ট হচ্ছে এই ধরনের ওষুধগুলো খেলে সবারই কিছুটা সিডেশনের ভাব তৈরি হয়, ঘুম ঘুম ভাব তৈরি হয়। এই জন্য যারা অ্যান্টি এপিলেপটিক ড্রাগগুলো খায়, নিয়মিত খায়, তাদের বেশিরভাগই দেখা যায় যে তারা কিছুটা ঘুম ঘুম ভাব থাকে। তাদেরকে অনেক সময় বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস গুলো করা হয়, তারা এই ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে, ড্রাউজিনেস থাকার কারণে, সিডেটিভ ইফেক্ট থাকার কারণে তারা ওই জিনিসগুলো অনেক সময় ঠিক মতো করতে পারে না। যে লং টার্ম অ্যাডমিনিস্ট্রেশন করলে বিহেভিয়ারাল অ্যাবনরমালিটিস হতে পারে, ইম্পেয়ারমেন্ট অফ লার্নিং এন্ড মেমোরি, তারপর হাইপার অ্যাক্টিভিটি ইন চিলড্রেন, মেন্টাল কনফিউশন ইন এল্ডার ওমেন, তারপর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, অস্টিওমেলেশিয়া দীর্ঘদিন ধরে ব্যবহার করলে অস্টিওমেলেশিয়া ডেভেলপ করতে পারে। আপনাকে অ্যানিমিয়া পড়ছেন আপনারা? আপনাকে অ্যানিমিয়া পড়ছেন? জি স্যার, পড়ছি। জি স্যার। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কি কারণে হয়, মানে কমনলি কি কারণে হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া? স্যার ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি থাকে। ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। আর অস্টিওমেলেশিয়া? এর বাইরে কিছু কিছু অ্যাডভার্স ইফেক্ট অথবা সাইড ইফেক্ট আছে, অ্যাটাক্সিয়া, ডিজিনেস, ড্রাউজিনেস, ডিসআর্থিয়া, যে কথাবার্তায় তারা ঠিকমতো আর্টিকুলেশন করতে পারে না। কিছু কিছু পেশেন্টের ভার্টিগো হতে পারে, এক্সাইটমেন্ট, কনফিউশন। এবং যদিও এটা খুব রেয়ার বলা স্টিভেন জনসন সিনড্রোম, কিন্তু এটা হচ্ছে অনেক সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট বলা হয়। যে কোনো ওষুধের ক্ষেত্রে এটা হচ্ছে একটা বড় ঝুঁকি বলা হয়, যে একটা পোর্শন পেশেন্টের দেখা যায় যে যারা বিভিন্ন ধরনের ওষুধগুলো গ্রহণ করে তাদের ক্ষেত্রে এই স্টিভেন জনসন সিনড্রোম হতে পারে। এটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন, যেটার কারণে অনেক সময় পেশেন্টদেরকে বলা হয় যে পেশেন্টদেরকে বার্নের যে ইন্টেনসিভ কেয়ার ইউনিট আছে সেখানে ভর্তি করে চিকিৎসা করতে হয় ইন্টেনসিভ স্টিভেন জনসন সিনড্রোম হলে। স্টিভেন জনসন সিনড্রোম হচ্ছে এটা হচ্ছে লাইফ থ্রেটেনিং একটা মেডিকেল ইমার্জেন্সি কন্ডিশন। এখানে যেটা দেখা যায় যে ওষুধের হাইপার সেনসিটিভ, মানে অতি সংবেদনশীল যারা থাকে, ওষুধের কোনো উপাদান অথবা ওষুধের মানে যে সাথে যে অ্যাসোসিয়েটেড যে কনস্টিটিউয়েন্ট গুলো থাকে, সেখানের কারণে দেখা যায় যে কিছু কিছু পেশেন্টদের এই স্টিভেন জনসনটা হচ্ছে সিভিয়ার হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন বলা হয়। এবং এইখানে যেটা হয় যে স্কিন আন্ডারলাইন যে স্ট্রাকচার গুলো থাকে সেই স্ট্রাকচার গুলো নেক্রোসিস হয়, লাইসিস হয়ে যেতে থাকে, এবং এইটা আস্তে আস্তে যে শরীর থেকে খসে পড়ে যেতে থাকে। যেমন সিভিয়ার বার্ন হলে যেরকম কন্ডিশন হয় পেশেন্টের, একেবারে স্টিভেন জনসন সিনড্রোম হলে একেবারে সেই রকম কন্ডিশন হয়। এবং এটা এখন পর্যন্ত এটা সব
সবচেয়ে বেশি যে ওষুধে দেখা যায় যে পেনিসিলিন জাতীয় ওষুধে এটা অনেক বেশি দেখা যায়। এবং এইটা যদি স্টিভেন জনসন সিনড্রোম যদি কারো ডেভেলপ করে তাহলে তাকে অবশ্যই হসপিটালে স্পেশালাইজড কেয়ার ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রেখে তাকে চিকিৎসা দিতে হয়। এবং একটা বড় অংশ পেশেন্ট কিন্তু স্টিভেন জনসন সিনড্রোমে যারা আক্রান্ত হয় তারা কিন্তু মারা যায়। এবং ভ্যাকসিনের যে কথা বলা হয়েছে যে ভ্যাকসিনের ক্ষেত্রেও কিন্তু যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রেও এই স্টিভেন জনসন সিনড্রোমের ডেভেলপ করার সম্ভাবনা থাকতেও পারে, যদিও পার্সেন্টেজটা খুবই খুবই কম বলা হয়। মাহবুব আক্তার কে রোল কত? ও মনে হয় যে তিনটাই দেখাচ্ছে, ওকে ইন করতে পারতেছে না। মানে এখানে তিনটা ওয়েটিং এ তিন জায়গায় নাম শো করতেছে। মানে কি তিনটা ডিভাইস থেকে ইন করার চেষ্টা করতেছে না একই সাথে, মানে ইন করতে পারতেছে না, এই জন্য বারবারই করতেছে। এরপর হচ্ছে ফেনিটয়েন। যদিও এক সময় ফেনিটয়েন এই ওষুধগুলো অনেক বেশি ইউজ করা হতো কনভালশনের ম্যানেজমেন্টের ক্ষেত্রে, কিন্তু সময়ের সাথে সাথে যে এই ওষুধগুলোর ব্যবহার অনেক ক্ষেত্রে সীমিত হয়ে গেছে। এখন ফেনিটয়েন খুব একটা ইউজ করা হয় না, নিয়মিত মানে এপিলেপসির ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয় না। ফেনিটয়েন এখন সুনির্দিষ্টভাবে কিছু কন্ডিশন কিছু ক্ষেত্রে ইউজ করা হয়। ফেনিটয়েনটা মেইনলি এখন, এর আগে বলছিলাম যে ফেনিটয়েনটা মেইনলি ইউজ করা হয় যে হেড ইনজুরি পেশেন্টদের ক্ষেত্রে, যাতে হেড ইনজুরি পরবর্তীকালে অনেকের কনভালশন হতে পারে, সেটা যাতে না হয় সেটার জন্য ফেনিটয়েন ইউজ করা হয়। আর নিউরো সার্জিক্যাল প্রসিডিউর, ব্রেনে যে বিভিন্ন ধরনের নিউরো সার্জিক্যাল প্রসিডিউর হয়, সেই নিউরো সার্জিক্যাল প্রসিডিউরের পরবর্তী চিকিৎসার অংশ হিসেবে ফেনিটয়েনটা ইউজ করা হয়। অন্যান্য ক্ষেত্রে সাধারণত ফেনিটয়েনটা এখন ইউজ করা হয় না। ফেনিটয়েন এটা বাংলাদেশের বাজারে ফেনিটয়েন সবচেয়ে কমন যে নামে পাওয়া যায় সেটা হচ্ছে ডিটয়েন নামে পাওয়া যায়। এটা 100 মিলিগ্রাম স্ট্রেংথে পাওয়া যায়। Phenytoin এর mechanism যে phenytoin prolongs the inactivated stage of voltage sensitive neuronal sodium channel and reduces the neuronal excitability। যে অ্যাকশন পটেনশিয়াল এর যে এগুলো পড়ছিলেন সেখানে যে ফেজ গুলো ছিল ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, হাইপারপোলারাইজেশন, এর ভিতরে ডিপোলারাইজেশনের ক্ষেত্রে যেটা ছিল যে সোডিয়াম গুলো সেলের ভিতরে ঢোকা শুরু করে যে অনেক বেশি হবে, সেই জিনিসটাকে সে হচ্ছে প্রলম্বিত করে দেয়, ইনঅ্যাক্টিভ করে দেয়, যাতে সোডিয়াম গুলো সেলের ভিতরে অনেক বেশি ভাবে ঢুকতে না পারে। তখন হচ্ছে যে নিউরোনাল এক্সাইটেবিলিটিটা রিডিউস হয়ে যায়। এখন ফেনিটয়েনের ইউজের ভিতরে জেনারেলাইজড টনিক-ক্লনিক সিজার, সিম্পল এন্ড কমপ্লেক্স পার্শিয়াল সিজার, এটার ক্ষেত্রে ইউজ করা হয়। স্ট্যাটাস এপিলেপটিকাসের ক্ষেত্রে ইউজ করা হয়। আর ট্রাইজেমিনাল নিউরালজিয়া, যে ট্রাইজেমিনাল নিউরালজিয়া নিউরালজিক যে কন্ডিশনে মানুষ সাফার করে তার ভিতরে কমন একটা কন্ডিশন হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া, যেটা এখন পর্যন্ত সবচেয়ে অস্বস্তিকর এবং ব্যথাযুক্ত ইভেন্ট বলা হয় মানুষের ক্ষেত্রে। এবং ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখন পর্যন্ত যে ওষুধটা তুলনামূলকভাবে বেশি কার্যকর সেটা হচ্ছে কার্বামাজেপিন। এই কার্বামাজেপিনের সেকেন্ড চয়েস হিসেবে অনেক সময় এই ফেনিটয়েন ইউজ করা হয়, যদিও ট্রাইজেমিনাল নিউরালজিয়া এই ড্রাগ ম্যানেজমেন্ট দিয়ে খুব বেশি ভালো রেজাল্ট এখন পর্যন্ত পাওয়া যায় না। কারণ ট্রাইজেমিনাল নিউরালজিয়া সারা যে স্ট্যাটাস এপিলেপটিকাস এবং এই যে ফেনিটয়েনের ইউজার ডোজ হচ্ছে 100 মিলিগ্রাম বিডি ইউজ করা হয়, তবে ম্যাক্সিমাম 400 মিলিগ্রাম পার ডে এটা অ্যাডাল্টের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আর বাচ্চাদের ক্ষেত্রে 5 থেকে 8 মিলিগ্রাম পার কেজি পার ডে ইউজ করা হয়।
কন্ট্রাইন্ডিকেশনের ভিতরে হাইপার সেনসিটিভ, আমি হাইপার পরীক্ষাতে অবশ্যই এটা লেখার সময় এবং বলার সময় আপনাকে প্রথম কন্ট্রাইন্ডিকেশন কিন্তু হাইপার সেনসিটিভিটি এই কথাটা বলতে হবে, লিখতে হবে, কারণ এটা হচ্ছে মেইন কন্ট্রাইন্ডিকেশন যে হাইপার সেনসিটিভিটি। যদি কোনো ওষুধে কারো হাইপার সেনসিটিভিটি থাকে তাহলে সেই ওষুধ সে কোনোভাবেই ব্যবহার করা যাবে না। কন্টেন্টের হাইপার সেনসিটিভিটি, এরপরে প্রেগন্যান্সি, তারপর হার্ট ব্লক, তো কমপ্লিট হার্ট ব্লক যেখানে কার্ডিয়াক ইম্পালস গুলো এসএ নোড থেকে অরিজিনেট হওয়ার পরে তারপরে ইভি নোডে যাবে, তারপর বান্ডিল অফ হিজ পার্কিনসন ফাইবারে যাবে। এই ধরনের ইম্পালস কন্ডাকশনের ক্ষেত্রে যদি কারো কোনো জটিলতা থাকে, ইম্পালস গুলো যদি ঠিকমতো কন্ডাকশন না হতে পারে, তাদের ক্ষেত্রে এটা কন্ট্রাইন্ডিকেটেড। তারপর ইন্টারভেনাস অ্যাডমিনিস্ট্রেশন ইন সাইনাস ব্রাডিকার্ডিয়া, সাইনাস ব্রাডিকার্ডিয়া যদি আগে থেকে কারো থাকে তার ক্ষেত্রে ইন্ট্রাভেনাস সাডেন যদি এইটা ফেনিটয়েনটা ইউজ করা যায় তার কন্ডিশনটা আরো বেশি ডিটোরেট করতে পারে। তারপর স্ট্রোক অ্যাডামস সিনড্রোম, এটা হচ্ছে যে দেখা যায় যে কিছু কিছু পেশেন্টের যে সার্কুলেশন অথবা ইম্পালসের কন্ডাকশনের সমস্যা থাকার কারণে, অ্যারিথমিয়া থাকার কারণে হঠাৎ করে সে হচ্ছে ফেইন্ট হয়ে যায়। সেই ধরনের কন্ডিশনের পেশেন্টদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। Phenytoin mechanism, the phenytoin acts as an anticonvulsant by increasing the efflux or decreasing influx of sodium ions across the cell membranes in the motor cortex during generation of nerve impulses, thus stabilizing neuronal membranes and decreasing seizure activity. এটা হচ্ছে মেইন মেকানিজম অফ অ্যাকশন সিজার, যেটা মেইনলি হচ্ছে সোডিয়াম আয়নের উপরে কাজ করে। সোডিয়াম আয়ন গুলো যাতে সেলের ভিতরে অনেক বেশি পরিমাণে ঢুকতে না পারে, যার এবং যাতে নিউরনাল ইম্পালস গুলো বেশি ভাবে জেনারেট না হতে পারে, সেই কাজটাই ফেনিটয়েন করে থাকে। এখন অ্যাডভার্স ইফেক্টের ভিতরে ফেনিটয়েনের মোস্ট কমন অ্যাডভার্স ইফেক্টস যে কাম হাইপারট্রফি। একটা বড় অংশ পেশেন্টেরই দেখা যায় যে যারা ফেনিটয়েন খায় তাদের কাম হাইপারট্রফি হয়। তারপরে হচ্ছে হার্সুইটিজম, যে শরীরের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম গজায়। তারপর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, অস্টিওম্যালেশিয়া, হাইপারগ্লাইসেমিয়া, এবং বাচ্চাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রেগন্যান্সির সময় যদি ফেনিটয়েন ব্যবহার করা হয় তাহলে ফিটাল হাইডেন্টয়েন সিনড্রোম ডেভেলপ করে, এবং এই বাচ্চাদের দেখা যায় কিছু কিছু শারীরিক সমস্যা নিয়ে এই বাচ্চাগুলো জন্মগ্রহণ করে। তাদের ফ্যালেঞ্জেস গুলো ছোট থাকে, হাইপোপ্লাস্টিক থাকে, তারপরে ক্লেপ প্যালেট থাকে, ক্লেপ ডিপ থাকে, এবং মাথাটা ছোট থাকে, মাইক্রোসেফালি থাকে। এই জন্য ফেনিটয়েন কোনোভাবেই হচ্ছে প্রেগন্যান্সি পিরিয়ডে ইউজ করা নিরাপদ না। এর বাইরে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে সাইড ইফেক্ট হয়, এপিগ্যাস্ট্রিক পেইন হয়, নসিয়া, ভমিটিং, তারপর সেন্ট্রাল কার্ডিওভাস্কুলার সিস্টেমে হাইপোটেনশন, অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। আজকে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? ঠিক আছে, পাঠাই দিব। তাহলে আমি লিভ করতেছি, সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। তাহলে নিয়ে নেন, তারপর আমি ক্লোজ। কতক্ষণ লাগবে আপনার? তাহলে ঠিক আছে, আপনি করেন।